আহ, তো আমরা ভ্যাকসিনেশন সম্বন্ধে মোটামুটি এখন আমাদের একটা আইডিয়া হয়েছে যে ভ্যাকসিন কিভাবে কাজ করে, তাই না? ভ্যাকসিন আমরা কেন ইউজ করব, কিভাবে কাজ করে, হ্যাঁ, এবং কি ধরনের ভ্যাকসিন হতে পারে, কি কি টাইপের। তো আমরা সেগুলো সংক্ষেপে জেনেছি। তো আস্তে আস্তে আমরা আরো ডিটেলসে জানবো। এখন ভ্যাকসিন এটাকে আমরা আহ, দুই রকম বলতে পারি, যে একটা বলতে পারি অ্যাক্টিভ ভ্যাকসিন আর একটা হচ্ছে প্যাসিভ ভ্যাকসিন। কিরকম হতে পারে? অ্যাক্টিভটা কিরকম হতে পারে বলো তো দেখি, তোমাদের কি আইডিয়া আছে এমনি? অ্যাক্টিভ প্যাসিভ কেন বলি? অ্যাক্টিভ মানে কি? সঙ্গে সঙ্গে স্যার। এটা না, সঙ্গে সঙ্গে না। অ্যাক্টিভ যে হচ্ছে যে যখন কোনো একটা প্যাথোজেন বা মডিফাইড প্যাথোজেন আমরা যেটা মানে ভ্যাকসিন বলি, সেইটা যখন আমাদের বডিতে দেওয়া হবে, সেটা একটা ইমিউনিটি আমাদের বডিতে ইমিউনিটি দেবে, ডিজিজের বিরুদ্ধে কাজ করা। অর্থাৎ আমরা বডিতে যদি পুশ করা হয়, সেটা হলো মানে অ্যাক্টিভলি দেওয়া হলো, সেটা হলো মানে যেটা আমরা বলি যে রিয়েল ভ্যাকসিন। আর প্যাসিভ এটা এটা যেটা হলো অ্যাক্টিভ, যেটা হলো এটা লং টার্ম। আর প্যাসিভটা কোনটা? এই যে আমরা অ্যান্টিবডি দিচ্ছি না, যেমন তোমরা এখন তোমরা জানো যে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে, তাই না? প্লাজমা থেরাপি অর্থাৎ একজন পেশেন্ট সেখান থেকে করোনা থেকে রিকভার করছে এবং তার বডিতে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিটা নিয়ে যে প্লাজমা যেটা, সেটা দেওয়া হচ্ছে রিসিপিয়েন্টকে। হুম। এবং সেটা কি হচ্ছে, আহ, সেই পেশেন্টের বডিতে এটা ইমিউনিটি ডেভেলপ করতেছে। এটা হলো প্যাসিভ ভ্যাকসিনেশন। এটাও কিন্তু সাম সর্টস অফ ভ্যাকসিনেশন, কারণ এটা বডিতে অ্যান্টিবডি দিচ্ছে বা অ্যান্টিবডি কাজ করতেছে। তো এটা হলো প্যাসিভ ভ্যাকসিনেশন বা প্যাসিভ ভ্যাকসিন। এবং এটা হলো শর্ট টার্ম, কারণ এটা কিন্তু লং টার্ম প্রোটেকশন দিবে না। হ্যাঁ, অর্থাৎ তোমাকে সুস্থ করতেছে, একটা মানে ক্রিটিক্যাল কন্ডিশন থেকে তোমাকে রক্ষা করতেছে, বাট ইট উইল নট গিভ ইউ লং টার্ম প্রোটেকশন। কারণ আবার একটা আহ, সম্ভাবনা থেকে যায় ফার্দার ইনফেকশনের। হ্যাঁ, এটা হলো শর্ট টার্ম প্রোটেকশন বা প্যাসিভ ভ্যাকসিনেশন। হুম, এটা হয়। আচ্ছা, এখন প্যাসিভ ভ্যাকসিনেশন কিন্তু ন্যাচারালিও হতে পারে। ন্যাচারালি কিভাবে হতে পারে? যেমন তোমরা জানো যে প্যাসিভ ট্রান্সফার্ড ম্যাটারনাল ইমিউনোগ্লোবুলিন, তোমরা জানো যে আমরা আমরা বলেছি এর আগে যে ইমিউনোগ্লোবুলিন জি, আইজিজি, এটা কিন্তু ম্যাটারনাল ট্রান্সফার হতে পারে, অর্থাৎ মা থেকে বাচ্চার ভিতরে আসতে পারে। সো এটা আইজিজি, এটা এক ধরনের অ্যান্টিবডি। সো এটা এক ধরনের প্যাসিভ ভ্যাকসিন। হুম। এখন দেখো এটা কিভাবে হতে পারে। এটা প্যারেন্টাল, হ্যাঁ, পোস্ট ন্যাটাল। পোস্ট ন্যাটাল মিনস এটা মানে বাচ্চা হওয়ার পরে। তো প্যারেন্টাল অর্থাৎ যখন মায়ের গর্ভে থাকে বাচ্চা, তখন কিন্তু এটা একটা প্রোটেকশন হয়। দেখো এখানে, হ্যাঁ, এটা হাইলি ভ্যালু দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে। এবং এরপরে কিন্তু সেটা আস্তে আস্তে সেই যে প্যারেন্টাল যে আইজিজি, সেটা কিন্তু আস্তে আস্তে এটা ডিক্রিজ করতে থাকে। এবং এটা ইয়ারে যদি আমরা ধরি যে 8-9 বছর পরে, সেটা সেক্ষেত্রে আর মা থেকে যে অংশটা আসতেছে অ্যান্টিবডি, সেটা আর থাকতেছে না, এটা জিরোতে চলে আসে। কিন্তু পরবর্তীতে সাথে সাথে অন্য ইমিউনোগ্লোবুলিন, যেটা আইজি, আইজিএম, সেগুলো আস্তে আস্তে ডেভেলপ করে, আইজিএটা ডেভেলপ করে, এবং বাচ্চার নিজস্ব আইজিজিটাও ডেভেলপ করে। হ্যাঁ, সেটা কিন্তু জিরো, অর্থাৎ মানে বার্থের সাথে সাথে এটা আইজিজিটা ডেভেলপ করতে পারে। আইজিএটা একটু ধীরে ধীরে ডেভেলপ করে। আইজিএমটা এক্ষেত্রে প্যারেন্টাল না হলেও মানে একদম জিরো অবস্থাতে বা গ্রোথের সাথে সাথে সেগুলো ডেভেলপ
করতে পারে। সো এগুলো, এটা সাম সর্টস অফ প্যাসিভ ভ্যাকসিন, হ্যাঁ, যেটা মা থেকে আসতেছে এবং কিন্তু এটা লম্বা সময়, হ্যাঁ, এটা মান্থ, এটা হ্যাঁ, এটা ইয়ার না, এটা যেটা বললাম এটা, সরি, এটা হলো 9 মান্থ পর্যন্ত প্রোটেকশন দিচ্ছে, বছর নয়। যেটা আইজিজি অর্থাৎ প্যারেন্টাল যেটা, সেটা 9 মাস পর্যন্ত এটা প্রোটেকশন দিচ্ছে। এরপরে অন্যগুলো ডেভেলপ হচ্ছে এবং সেটা দেখো লং টার্ম এটা প্রোটেকশন পাচ্ছি। আচ্ছা, তোমরা যেটা নাম অনেকেই শুনেছো, হ্যাঁ, রিসেন্টলি যে কনভালেসেন্ট সিরাম, যেটা প্লাজমা থেরাপি, আমরা এটা কিন্তু হিস্ট্রিটা অনেক ওল্ড হিস্ট্রি। এটা প্যাসিভ থেরাপি। জর্ডি ক্যাসেল ইনফেক্টেড হিমসেলফ, একজন সায়েন্টিস্ট, রিসার্চ ডাক্তার, উনি একজন ডাক্তার, উনি নিজেকে ইনফেক্ট করে উইথ লাসা ভাইরাস at ইয়েল ইউনিভার্সিটি ইন 1969। নিজেকে লাসা ভাইরাস, এটা তো ডেঞ্জারাস একটা ভাইরাস, এই ভাইরাস দিয়ে নিজেকে ইনফেক্ট করে এবং পরবর্তী ট্রান্সফিউড উইথ ব্লাড ফ্রম নার্স হু হ্যাড সার্ভাইভড লাসা ফিভার। এই যে একজন নার্স, হ্যাঁ, এই নার্স নাম হলো পেনি পিনেও। তো এই নার্স আবার কি হয়েছে, ওই একই হসপিটালে আর কি, সেই নার্সের লাসা ফিভার হয়, সে ফিভার সে সার্ভাইভ করে। সো তখন কি করে, এই নার্সদের ব্লাড নিয়ে সেটা এই ডক্টর তার বডিতে আবার ট্রান্সফিউজ করে, ট্রান্সফেকশন, যেটা ব্লাড, যেটা পরবর্তীতে কনভালেসেন্ট সিরাম আমরা পরবর্তীতে বলছি, সে এই ইয়ে থেকে নেয় এবং সে সার্ভাইভ করে। সো এইটা কিন্তু, এটা একটা মানে আইডিয়াটা আসছে এই সময় থেকে যে এটা হতে পারে, অর্থাৎ পেশেন্ট তার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, সো তার বডি থেকে যদি প্লাজমাটা নিয়ে সেটা যদি অন্য ইনফেক্টেড পারসনকে দেওয়া হয়, তাহলে সে সার্ভাইভ করতে পারে। এখন বর্তমানে দেখো যে অনগোয়িং ট্রায়ালস অফ কনভালেসেন্ট প্লাজমা ফর কোভিড-19 পেশেন্টস, এটা কিন্তু চলতেছে এবং আমাদের দেশেও এটা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সেটা সাকসেসফুল, তাই না? তো এটা হলো প্যাসিভ থেরাপি, প্যাসিভ ভ্যাকসিনেশন বা যাই বলি আমরা। সো এটা একটা পজিটিভ দিক আছে এবং অ্যাটলিস্ট এটা শর্ট টার্ম একটা প্রোটেকশন পাই এবং পরবর্তীতে সেটা রিকভার করা সম্ভব কোনো পেশেন্টকে। হুম, প্যাসিভ থেরাপির আরো কিছু দিক আছে, যেটা আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা হলো কি বলে এটাকে, সিনথেটিক। এটা ন্যাচারাল না, সিনথেটিক অ্যান্টিবডি তৈরি করা যেতে পারে। হ্যাঁ, মাউস, নট সিনথেটিক, এটা হলো আসলে আউটসাইড দ্য অর্গানিজম। অর্থাৎ আমরা মানুষের ভিতরে তো আর অ্যান্টিবডি তৈরি করতে পারি না ট্রিটমেন্ট করে, সেটা হলো মাউসের অ্যান্টিবডি কাইমারাইজড ইনটু হিউম্যান IG1 স্ক্যাপল। মাউসের সাথে হিউম্যানের একটা ইমিউনোগ্লোবুলিনের একটা প্রোটিনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের একটা মিল আছে। সেই কারণে মাউসে বডিতে যদি আমরা এই মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে পারি, সেইটা আমরা হিউম্যানের হিউম্যান মনোক্লোনাল অ্যান্টিবডি আইসোলেটেড ফ্রম বি সেলস অফ পেশেন্ট, এটা হতে পারে। তো মাউস থেকে হতে পারে, আবার হিউম্যান থেকে আমরা তো সেটা করি, যেটা অ্যান্টিবডি আইসোলেট। সো এটা এই এইভাবে আমরা প্যাসিভ থেরাপি দিতে পারি মনোক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল, পলিক্লোনাল, সেগুলো অবশ্য ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, এগুলো নিয়ে অবশ্য আমাদের সিলেবাসে স্কোপ নাই সেগুলো নিয়ে আলোচনা করার। এগুলো মেইনলি প্র্যাকটিক্যালি দেখালে সুবিধা হয়। মনোক্লোনাল, পলিক্লোনাল, যাই হোক, এগুলো আমরা যদি সুযোগ হয় পরবর্তীতে এগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। আচ্ছা, এখন ইফেক্টিভ ভ্যাকসিন তৈরি করতে গেলে তার জন্য রিকোয়ারমেন্টটা কি, কি লাগবে আমাদের? তো দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হলো আমরা ভ্যাকসিন দিচ্ছি কেন, ভ্যাকসিন দিচ্ছি
বডির যেটা ইমিউনো রেসপন্সটা করার জন্য। অর্থাৎ বডিতে যে আমাদের টি হেল্পার সেল থাকে, হ্যাঁ, বা বি সেল টি সেল যেটাই বলি, সেই টি হেল্পার সেল যেন রেসপন্স করে। অর্থাৎ আমাদের বডি যদি ভ্যাকসিনের এগেইনস্ট রেসপন্স না করে তাহলে কিন্তু কোনো প্রোটেকশন পাবো না আমরা। সো আমাদের সেটা পেতে হলে বডির রেসপন্স করতে হবে। তোমরা জানো যে ভাইরাস যখন অ্যাটাক করে সেটা টিএলআর ইন্টারলিউকিন তৈরি হচ্ছে, যেখানে ইনফ্ল্যামেশন হয়, এবং সেখানে পর সিডি4 সেল তৈরি হয়, এবং সিডি4 পজিটিভ টি সেল হয়। হুম। এবং সেখান থেকে আমরা পরবর্তীতে কি হয়, রেসপন্স থেকে আমাদের সেখান থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল জিন বা প্রোটিন তৈরি হয়, এবং এটা রেসপন্স, যার ফলে কি হবে, এই টি সেলগুলো এটা এটা টু ক্লিয়ার আপ দ্য ভাইরাস ফ্রম দ্য বডি, হ্যাঁ, এটা কাজ করে। সো ভ্যাকসিনের প্রথম কাজই হবে যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইমিউনো রেসপন্স যেন হয়। হুম। ভ্যাকসিনেটেড ইন্ডিভিজুয়াল মাস্ট বি প্রোটেক্টেড এগেইনস্ট ডিজিজ caused by a virulent form of the specific pathogen। অর্থাৎ আমরা একটা স্পেসিফিক প্যাথোজেনের এগেইনস্ট যে ভ্যাকসিনেশন হবে সেটা যেন আমাদের বডিকে প্রোটেকশন দিতে পারে। আমরা ভ্যাকসিন দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে হবে না। জাস্ট গেটিং এ রেসপন্স ইজ নট এনাফ। সো একটা রেসপন্স হলো এখানে শুরুতে, সেই রেসপন্সটা পাওয়াই আমাদের মূল টার্গেট না, রেসপন্স পেতে হবে। এবং রেসপন্স মানেই কিন্তু অ্যান্টিবডি তৈরি করা এখানে, তাই না? যে রেসপন্স টি সেল বি সেল যখন রেসপন্স করে তো বডিতে অ্যান্টিবডি তৈরি হলো। সো অ্যান্টিবডি তৈরি হলেই আমাদের সেটাই যে কাজ শেষ সেটা না, সেটা তৈরি হওয়ার পরে আমাদের বডিকে প্রোটেকশন দিতে হবে। অর্থাৎ ভ্যাকসিন যে এফিকেসি, সেই এফিকেসিটা যথেষ্ট হতে হবে। এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো রেসপন্স করতে হবে, এবং সেই রেসপন্সের প্রেক্ষিতে, হ্যাঁ, আমাদের বডিকে প্রোটেকশন দিতে হবে। এটা হলো ভ্যাকসিনের মূল মানে বিষয়টা। এই দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এখন আমাদের মানে অন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওটা তো ভ্যাকসিনের ইফেক্টিভ ভ্যাকসিন, দেখুন আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা ডিফারেন্ট কিছু রিকোয়ারমেন্ট, যেমন সেফটি। হ্যাঁ, ভ্যাকসিন দিয়ে যেন কোনো ডিজিজ না হয় এটা এনশিওর করতে হবে, এবং সাইড ইফেক্ট যেন খুবই মিনিমাম সাইড ইফেক্ট হয়। হ্যাঁ, খুব লং টার্ম সাইড ইফেক্ট মানে খুব বড় আকারের সাইড ইফেক্ট হলে সেটা হবে না। ইনডিউস প্রোটেক্টিভ ইমিউনিটি ইন দ্য পপুলেশন, অর্থাৎ শুধু ব্যক্তিকেই নয়, যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বললাম আগের ক্লাসে, সেই হার্ড ইমিউনিটিটাও যেন আমরা অ্যাচিভ করতে পারি। অর্থাৎ প্রোটেক্টিভ ইমিউনিটি ইন দ্য পপুলেশন, অর্থাৎ একটা সার্টেন পপুলেশন এরিয়াতে কমিউনিটিতে যেন প্রোটেকশন দিতে পারে। প্রোটেকশন মাস্ট বি লং লাস্টিং, যেটা বললাম, যেটা শর্ট টার্ম হওয়া যাবে না, জাস্ট 1 মাস 2 মাস 1 বছর না, এটা 2 বছর, মিনিমাম 2 বছর বা 4 বছর বা এর চেয়েও বেশি সময় প্রোটেকশন দিতে হবে। আরেকটা বিষয় হলো লো কস্ট হতে হবে, লেস দেন $1 হতে হবে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে, যেটা লেস দেন $1 হতে হবে। এবং জেনেটিক স্টেবিলিটি থাকতে হবে, স্টোরেজ কন্ডিশন কনসিডারেশন, এটা মাথায় রাখতে হবে। এবং ভ্যাকসিন যদি সবসময় ফ্রিজিং করতে হয়, ফর এক্সাম্পল ফ্রিজে রাখতে হয়, হ্যাঁ, -20-তে, তাহলে কিন্তু সেটা আইডিয়াল স্টোরেজ কন্ডিশন না। এবং এমন কিছু কিছু এরিয়াতে হয়তো দিতে হবে, রিমোট এরিয়া বা ভিলেজে, হ্যাঁ, লম্বা সময় ট্রান্সপোর্ট করা লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা ফ্রিজিং করাটা একটু ডিফিকাল্ট। সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে ভ্যাকসিনটা যেন স্টোরেজ কন্ডিশন যেন একটু রুম টেম্পারেচারে করা যেতে পারে পারে বা একটা সার্টেন টাইম পর্যন্ত, ফর এক্সাম্পল 24 আওয়ার যেন রুম টেম্পারেচার স্টেবল থাকে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর জেনেটিক স্টেবিলিটি বলতে বোঝানো হয়েছে যে এটা আমরা তো কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার জিনোমটা বা যদি এটা হিট ইনঅ্যাক্টিভেটেড অথবা কিল্ড সামহাউ যদি আমরা ইউজ করি, এটা যেন বডিতে গিয়ে কোনো ধরনের মিউটেশন না হয় বা কোনো ধরনের ইনস্টেবিলিটি না হয়। হ্যাঁ, এই বিষয়টা এনশিওর করতে হবে। আর ডেলিভারি সিস্টেম, এটা কি ওরাল ভ্যাকসিন না নিডল দিয়ে, হ্যাঁ, মানে ইনজেকশন দিয়ে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, নিডল দিয়ে দিলে কিছুটা এক্সপেন্সিভ হবে, তাই না?
নিডল দিয়ে কিছুটা এক্সপেন্সিভ, কারণ নিডলের দাম আছে, সিরিঞ্জ ইউজ করতে হবে। এটা ওরালটা হলে অনেক সুবিধা, জাস্ট আমরা যদি ট্যাবলেটের মতো করে খেয়ে ফেলতে পারি সেটা অনেকটাই মানে ভালো হয়। সো এটাও একটা মাথায় রাখতে হবে যে আমরা কোন ধরনের ভ্যাকসিন ডেভেলপ করব। আমরা তো এটা, আমরা যদি ফিশের ক্ষেত্রেও চিন্তা করি যে ফিশের তোমরা জানো যে একটা অন্যতম আহ, কি বলে নেগেটিভ সাইড হলো ডেলিভারি সিস্টেম। হুম, কারণ আমরা তো আর ফিশ তো লক্ষ লক্ষ ফিশ, এবং তুমি সবসময় মানে প্রডিউস করতেছো, তোমাকে যদি 1 লাখ 2 লাখ ফিশকে ভ্যাকসিনেশন করতে হয়, তুমি যদি ইনজেকশনের মাধ্যমে দাও, ইনজেকশনের কিছু সিস্টেম আছে যেটা অটোমেটেড সিস্টেম। সো এই সিস্টেমে যদি দিতে যাও সেটা সময় লাগবে এবং এক্সপেন্সিভ হবে। সেক্ষেত্রে যদি ওরাল দেওয়া হয়, যে ফিডের মাধ্যমে যদি মিক্স মিক্স করে দেওয়া যায় সেক্ষেত্রে সুবিধা হয়, বা বাথিং এর মাধ্যমে, মানুষের ক্ষেত্রে তো আর বাথিং হয় না, ফিশের ক্ষেত্রে হতে পারে যে ইমার্শন ভ্যাকসিনেশন, এটা যদি হয় সেক্ষেত্রে খুবই ইফেক্টিভ হতে পারে, বাট লো কস্ট হবে, তাই না? আচ্ছা, আচ্ছা, এখন আমরা যদি ডেলিভারি সিস্টেমটা একটু দেখি, হ্যাঁ, যে ফিশের ক্ষেত্রে কিভাবে আমরা দিতে পারি, ভ্যাকসিন দিতে পারি। তো আমরা জানি যে 3 ধরনের হতে পারে। একটা হতে পারে ইনজেকশন, ইনজেকশন আবার 2 রকম হতে পারে, যে আইপি, আইএম। বলতো আইপি আইএম কি? স্যার একটা ইন্টারপেরিটোনিয়াল মাস্কুলার আর মাস্কুলার। ইন্টারপেরিটোনিয়ালটা কোন জায়গায় জানো? এটা শিরাই। কোথায় সেটা, কোন জায়গায় দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে? এটা ফিশের যে অ্যানাল অ্যানাল সাইট, হ্যাঁ, অ্যানাল সাইটের পাশে ওই দিক দিয়ে এটা ইন্টারপেরিটোনিয়াল ইনজেকশন দেওয়া হয়। আর মাস্কুলার তো মাসেল, যেটা বডির যে কোনো মাসেলে দেওয়া যেতে পারে। আরেকটা হতে পারে হলো, এটা তোমরা জানো, হ্যাঁ, ইন্টারপেরিটোনিয়াল, ইন্টারমাসকুলার, এবং তোমরা হয়তো তোমাদের কি অভিজ্ঞতা আছে ইনজেকশন দেওয়ার আর ফিশকে? ইনডিউস ব্রিডিং এর সময় স্যার করেছো না? করা হয়েছে। জি স্যার। আচ্ছা, গুড। সো তোমরা তো জানোই। আর একটা হতে পারে ইমার্শন, যেটা ডিপ আর বাথিং এর মাধ্যমে, হ্যাঁ, যে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের পানিতে দিয়ে, কনসেন্ট্রেশনের ভ্যাকসিন দিয়ে সেটা আমরা কি করে একটা নির্দিষ্ট সময় মাছকে সেখানে ডিপিং করি, তাই না? এটা কিন্তু এমন না যে পুকুরে আমরা পুরা পুকুরে মানে ভ্যাকসিন দিয়ে দেবো, তা কিন্তু নয়। আমরা একটা যে কোনো কন্টেইনারের মধ্যে ভ্যাকসিন সলিউশনটা তৈরি করে সেখানে আমরা মাছকে ডিপিং করব, তাই না? এটা হলো ইমার্শন ভ্যাকসিনেশন। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটু বিস্তারিত দেখব। একটা ওরাল, যেটা তোমরা জানো যে ওরালটা তো বোঝায় যায় এটা ফিডের মাধ্যমে, এবং ফিডে তোমরা জানো এটা কিন্তু আহ, আবার দেওয়া যেতে পারে, ফিডে স্প্রে করার মাধ্যমে দেওয়া যেতে পারে, ফিড প্রসেসিং এর একটা স্টেপে আমরা দিতে পারি। এটা ডিপেন্ড করে যে ভ্যাকসিনটা কতটা স্টেবল। হ্যাঁ, যদি ফিড প্রসেসিং এর সময় দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য অনেক সময় স্প্রে করা যেতে পারে। হ্যাঁ, ফিডকে রেখে ফিডে স্প্রে করে একটু ড্রাই করে তখন এটা দেওয়া যেতে পারে। মেডিকেটেড ফিডটা অনেকটা এরকম, যে তোমরা জানো মেডিকেটেড ফিড হতে পারে। হুম, আচ্ছা, এই তো এখন আমরা এখন যদি দেখি একটু ফিশের ক্ষেত্রে একটু দেখবো যে ইউজ অফ ভ্যাকসিনেশন ইন একুয়াকালচার। একুয়াকালচারে আমরা ভ্যাকসিনেশন করতে পারি অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার। তোমরা জানো যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই না? তো সেই জন্য প্রিভেনশনের ক্ষেত্রে আমরা ভ্যাকসিনেশন ইউজ করি। অনেক সময় আমরা কিওর কিওর করার জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করি, তাই না? ফিশারিজের ক্ষেত্রে বা একুয়াকালচারের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। হুম, কোনো ডিজিজ হলো আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। এখন আমরা জানি যে গ্লোবাল একুয়াকালচার প্রোডাকশন কিন্তু অনেকটাই বাড়তেছে গ্লোবালি। প্রতি বছর যে হারে একুয়াকালচার প্রোডাকশন বাড়ে, জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়েও এটা বেশি হারে বাড়তেছে, এবং হিউম্যান কনজাম্পশন আমাদের জন্য এটা মানে প্রোটিন যে সাপ্লাই, এটা অন্যতম একটা সোর্স।
এবং আরেকটা বিষয় হলো যে ওয়াইল্ড ফিশ, যেটা ক্যাপচার ফিশারিজ এর চেয়ে কালচার ফিশারিজ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। হুম, সরি। এবং দেখা গেছে যে কালচার ফিশারিজ যেটা, হ্যাঁ, বিভিন্ন কারণে এটা কালচারে প্রোডাকশন লস হচ্ছে। এবং এটা দেখা গেছে যে 10% অফ অল কালচার অ্যাকোয়াটিক অ্যানিমালস আর লস্ট বিকজ অফ ইনফেকশাস ডিজিজেস, এবং যেটা হলো অ্যামাউন্টিং গ্রেটার দেন $10 billion ইন লসেস অ্যানুয়ালি অন এ গ্লোবাল স্কেল। হুম, এটা দেখা গেছে অ্যারাউন্ড 2004 এই সময়টাতে। সো আমরা এখানে দেখতে পাই যে গ্লোবাল স্কেলে ডিজিজের কারণে কি পরিমাণ প্রোডাকশন লস হচ্ছে, একুয়াকালচার প্রোডাকশন লস। সো এইসব লস থেকে রক্ষা পেতে কি করা হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, অ্যান্টিবায়োটিক ইউজ করি। হুম, এবং অ্যান্টিবায়োটিক ইউজ করি, আর অ্যান্টিবায়োটিকের কিন্তু একটা নেগেটিভ সাইড তোমরা জানো যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রবলেম, যেটা এএমআর, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে যার ফলে আমাদের অনেক ধরনের প্রবলেম। কারণ ন্যাচারাল বডি রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া মানে কিন্তু সামহাও সেটা আমাদের যে টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট ফেলা। কারণ আমরা ডিপেন্ড করি ন্যাচারাল এনভায়রনমেন্টের উপরে, ফিশ খাই। তো ফিশে যদি অ্যান্টিবায়োটিকটা থেকে যায়, সেগুলো সামহাও আমাদের বডিতে চলে আসবে, এবং পরবর্তীতে আমাদের সেই অ্যান্টিবায়োটিক আমরা যদি ইউজ করি সেগুলো কাজ করবে না, বা ডোজ অনেক বেশি লাগে। সেজন্য এটা একটা কনসার্ন, গ্লোবাল কনসার্ন, ইউজ অফ অ্যান্টিবায়োটিকের উপরে। এবং বিভিন্ন দেশ তোমরা জানো যেগুলো রেস্ট্রিকশন আছে, যে অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। তো এইটা একটা, এখানে একটা ডেটা তোমরা দেখতে পাচ্ছ যে ইউজ অফ অ্যান্টিবায়োটিক এবং প্রোডাকশন অফ ফিশ। সো দেখো ফিশারিজ প্রোডাকশন, ফিশ প্রোডাকশনটা কিন্তু দেখো স্টেডিলি বাড়তেছে। এটা হলো নরওয়েজিয়ান একুয়াকালচার, হ্যাঁ, নরওয়ের একুয়াকালচার, এবং দেখো স্টেডিলি বাড়তেছে। হুম, বেড়ে কিন্তু দেখো এখানে মেট্রিক টনস অফ মেট্রিক টনস স্যালমনিড প্রোডাকশন ইন থাউজেন্ড। স্যালমনিড, স্যামন এবং ট্রাউট। আর এদিকে হলো নাম্বার অফ কেজিস অফ অ্যান্টিবায়োটিক্স ইন থাউজেন্ড, এটা হলো অ্যান্টিবায়োটিকের। আর এদিকে হলো ইয়ার, সাল, হ্যাঁ, 2000। সো এটা 1975 থেকে 2000, আমরা যদি 1995 পর্যন্ত দেখি, হ্যাঁ, এখানে এখানে দেখো অ্যান্টিবায়োটিকের ইউজটা কিন্তু খুব বেশি। অর্থাৎ এই সময়টা দেখো প্রচুর অ্যান্টিবায়োটিক ইউজ হতো। তো 95 এর পরবর্তীতে অ্যান্টিবায়োটিকের ইউজটা খুবই কমে গেছে, কিন্তু অ্যাকোয়াকালচার প্রোডাকশনটা কিন্তু বেড়েই যাচ্ছে। হ্যাঁ, তো কেন বাড়তেছে, এর পেছনে হলো যে এই সময়টায় এরা অ্যান্টিবায়োটিককে রিডিউস করতেছে ইউজটা, এবং ভ্যাকসিনের দিকে এরা আহ, এগিয়ে যাচ্ছে, ভ্যাকসিন ইউজ করতেছে। সো নরওয়েজিয়ান একুয়াকালচার, এবং নরওয়েতে বিভিন্ন ভ্যাকসিন ইউজ করা হয়, বিশেষ করে স্যামন এবং ট্রাউটের ক্ষেত্রে তারা এটা প্রচুর ভ্যাকসিন ইউজ করে, এবং সেটা অ্যাপ্রুভড, লাইসেন্সড ভ্যাকসিন। এখন আমরা যদি দেখি যে ভ্যাকসিন ডেভেলপমেন্টটা আসলে কিভাবে হলো। আমরা যদি হিস্ট্রিটা দেখি যে প্রথমে আটলান্টিক স্যামন এবং রেইনবো ট্রাউট, যেটা আসলে ইউরোপিয়ান একুয়াকালচারের একটা বড় অংশ জুড়ে আছে, হ্যাঁ, একুয়াকালচার ইন দ্য ইউকে, নরওয়ে এবং ইউএসএ, এটা স্যামন এবং ট্রাউট একুয়াকালচারটা খুবই এক্সপান্ড করে, বেড়ে যায়। হুম, আহ, এবং সেটা 1980 সালের দিকে। এবং একই সাথে কি হয়, বাই এ র্যাপিড ইনক্রিজ ইন ডিজিজ, অর্থাৎ তোমরা জানো যে ইন্টেন্সিফিকেশন হচ্ছে, একুয়াকালচার ইন্টেন্সিফিকেশন। তো একুয়াকালচার ইন্টেন্সিফিকেশন মানে হলো যে, মানে হলো কি, বলো তো তোমরা, ইন্টেন্সিফিকেশন মানে কি, একুয়াকালচার ইন্টেন্সিফিকেশন? স্যার কোন জায়গায় বেশি পরিমাণে মাছ চাষ করা যায় পদ্ধতিগুলো আবিষ্কার করা হয়েছে, এটাই স্যার ইন্টেনসিফিকেশন। তো অর্থাৎ আমরা অল্প জায়গায় অল্প সময়ে আমরা খুব বেশি প্রোডাকশন পাচ্ছি। এবং এটার একটা খারাপ দিক হলো রিস্ক, যেটা সেটা হলো ডিজিজ হতে পারে, কারণ ডেনসিটিটা অনেক বেশি থাকে, যার ফলে কি হয়, যার ফলে মাছের একটা ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। হুম, এবং এই ডেনসিটি এবং এই ডিজিজের কারণে প্রোডাকশন লস হচ্ছে। সো
আমরা যদি এটার থেকে রক্ষা পেতে চাই আমাদেরকে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, তাই না? এবং যে ডিজিজ গুলো দেখা গেছে সেগুলো মেইনলি ছিল ব্যাকটেরিয়াল ডিজিজ, যেমন ভিব্রিওস, তারপরে আছে ইয়ারসিনিয়া, হ্যাঁ তোমরা এটার নাম শুনেছো, ইয়ারসিনিয়া, অ্যারোমোনাস। অ্যারোমোনাস তোমরা জানো, অ্যারোমোনাস স্যালমোনিসিডা, এটা স্যামন এবং ট্রাউটের জন্য খুবই প্যাথোজেনিক। এবং ফলশ্রুতিতে কি হয়, লার্জ কোয়ান্টিটিস অফ অ্যান্টিবায়োটিক্স আর ইউজ অ্যান্ড কনসার্নস গ্রো উইথ রিগার্ড টু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। যেটা বললাম যে 80 সালের দিকে আমরা আগের এই ফিগারটা যদি দেখি, এখানে যদি দেখো 80 সালের দিকে, এখানে এই সময়টাতে কিন্তু প্রচুর অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে। শুধু নরওয়েতে না, অন্যান্য দেশেও ইউজ হতো, এখনো হয় কিন্তু সেটা কম। This stimulated the development of fish vaccines and led to the first commercially available fish vaccines against Vibrios, enteric red mouth disease and tuberculosis. এগুলো মেইনলি হলো স্যালমোনিটের জন্য, স্যামন এবং ট্রাউটের জন্য। এবং ফার্স্ট ভ্যাকসিন ফর অ্যাকোয়াকালচার ওয়াজ অ্যাকচুয়ালি দ্য enteric red mouth vaccine for salmonid fish, licensed in 1975 in the USA. হ্যাঁ, এটা ইউএসএ তে এটা হয় 1975 এ। এবং বর্তমানে প্রায় 19 মেজর কোম্পানিজ তারা ভ্যাকসিন, ফিশ ভ্যাকসিন মার্কেটিং করতেছে গ্লোবালি, এবং কিছু স্মল কোম্পানিও আছে। এটা হলো মেজর কোম্পানি 90s, এবং এর সাথে কিছু ছোট ছোট ভ্যাকসিন কোম্পানিও আছে যারা ভ্যাকসিন মার্কেটিং করে। আচ্ছা, তখন তো শুরুতে কিছুটা ছিল ভ্যাকসিন। এরপরে কমার্শিয়াল ভ্যাকসিনের কথা যদি আমরা বলি, তো কমার্শিয়াল ভ্যাকসিন অ্যাভেলেবল হচ্ছে প্রথমে দুইটা ছিল, দুইটা ছিল 1980s এর দিকে, এবং পরবর্তীতে আরো তৈরি হয় ভ্যাকসিন, এবং 24 কারেন্টলি। এবং উইথ ওয়ান ভ্যাকসিন অলসো অ্যাভেলেবল ফর লবস্টারের জন্য ভ্যাকসিন তৈরি করা হয়। লবস্টারের ক্ষেত্রে যেটা ভাইরাসের ক্ষেত্রে বলছে BP2, এটা একটা প্রোটিন, ভাইরাল প্রোটিন, এটার এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করা হয় লবস্টারে। আর ফিশ ভ্যাকসিনের ক্ষেত্রে এখন ওয়াইড স্পিসিস, মানে বিভিন্ন ধরনের স্পিসিসের জন্য এখন মানে অ্যাভেলেবল। শুরুতে তো ছিল স্যামন এবং ট্রাউট, এর পরবর্তীতে সিবাস, সিব্রিম, তেলাপিয়া, অ্যাম্বারজ্যাক, যেটা ইউলোটেল, ক্যাটফিশ, ভিয়েতনামিজ ক্যাটফিশ, যেটা পাঙ্গাসিয়াস বলা হয়, পাঙ্গাসিওডন হাইপোথ্যালমাস। সো এই সব ফিশের জন্য ভ্যাকসিন অ্যাভেলেবল। মোস্ট আর ফরমালিন কিল্ড হোল সেল ভ্যাকসিনস, ফরমালিন কিল হোল সেল ভ্যাকসিন। এবং অনেক ক্ষেত্রে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনসও লাইসেন্স করা আছে ইউএসএ তে ফর ইউজ ইন ক্যাটফিশ। একটা ডিএনএ ভ্যাকসিনও অ্যাভেলেবল, যেটা IHN, ইনফেকশাস হেমাপোয়েটিক নেক্রোসিস ভাইরাসের জন্য, এটা ভাইরাল, অ্যান্টিভাইরাল, লাইসেন্স ইন কানাডা ফর ইউজ ইন আটলান্টিক স্যামন। এবং সাব ইউনিট ভ্যাকসিনও একটা আছে, যেটা পেপটাইড ভ্যাকসিন BP2, ইউজড ইন নরওয়ে এগেইনস্ট ইনফেকশাস নেক্রোসিস প্যানক্রিয়াটিক নেক্রোসিস ভাইরাস, IPNV, যেটা এটাও স্যামন। এবং একটা রিকম্বিনেন্ট ভ্যাকসিন এগেইনস্ট ইনফেকশাস স্যামন এনিমিয়া, ISAB, ইন চিলি। সো এগুলো আছে, কিছু ভাইরাসের এগেইনস্টে, কিছু ভ্যাকসিনের এগেইনস্টে। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিএনএ ভ্যাকসিন আছে, একটা সাব ইউনিট ভ্যাকসিন আছে, এবং একটা রিকম্বিনেন্ট ভ্যাকসিনও অ্যাভেলেবল। এছাড়া ম্যাক্সিমাম গুলো হলো ফরমালিন কিল্ড হোল সেল ভ্যাকসিন অথবা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, যেগুলো অ্যাভেলেবল আছে বর্তমানে মার্কেটে। আচ্ছা, এখানে একটু ছোট লেখা, তারপরে একটু দেখো এখানে ওভারভিউ অফ দ্য লাইসেন্স ফিশ ভ্যাকসিনস দ্যাট হ্যাভ বিন ইউজড ইন গ্লোবাল অ্যাকুয়াকালচার। যেসব ভ্যাকসিন গুলো এখন গ্লোবালি পাওয়া যায়, সেগুলো আমরা এখানে একটু লিস্ট দেখতে পাই। এখানে ডিজিজ গুলো হলো ইনফেকশাস হেপাটোপোয়েটিক নেক্রোসিস, যেটা হলো স্যালমোনিডের জন্য, এটা ডিএনএ ভ্যাকসিন, এটা জি গ্লাইকোপ্রোটিন, যেটা টার্গেট। আর ডেলিভারি মেথড হলো IM, ইন্ট্রামাসকুলার, এটা কান্ট্রি হলো কানাডা। এবং এই লিঙ্কে গেলে এটা
সম্বন্ধে ইনফরমেশন পাওয়া যাবে। এছাড়া আছে আইপিএনবি, যেটা নরওয়ে চিলি, এটা ইন্টারপেরিটোনিয়াল। এরপরে আইএসএবি স্যামনের জন্য, আইপি এটা নরওয়ে, চিলি, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, কানাডা এইসব দেশে অরিজিন। এছাড়া আরো দেখো অনেক আছে, এসএবি যেটা প্যানক্রিয়াটিক ডিজিজ স্যালমোনিডের জন্য এসএবি, স্যালমোনিড আলফা ভাইরাস যেটা তোমরা জানো, ইনঅ্যাক্টিভেটেড, হ্যাঁ ইনঅ্যাক্টিভেটেড এসএবি, অর্থাৎ স্যালমোনিড আলফা ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট করে সেটা ইউজ করা হয় ইন্টারপেরিটোনিয়াল, এটা নরওয়ে, চিলি, ইউকে তে এটা অ্যাভেলেবল, মানে অরিজিন। স্প্রিং ভাইরামা অফ কার্পের জন্য এটা আছে, এটা কার্পের জন্য। আর এটা কই হার্পিস ভাইরাস, এটা কার্পের জন্য। আর কয়েকটা আছে এখানে। এখানে আরো দেখো তো কি কি মাছের জন্য আছে। স্যালমোনিড, ম্যাক্সিমাম স্যালমোনিড, ক্যাটফিশ আছে, হ্যাঁ স্যালমোনিড, টারবাট। তো স্যালমোনিডের জন্য ম্যাক্সিমাম। পেছনে কেন, কারণটা কি বলতো বেশিরভাগ স্যালমোনিডের জন্য কেন? আর গবেষণা তো হয় স্যার যে ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে, আর ওখানে তো মেন ফিশ স্যালমন যেটা আছে ওগুলা। যে কমার্শিয়াল ফিশ সেগুলো স্যামন, ট্রাউট, হ্যাঁ কিছু ক্যাটফিশ, তো ওরা এগুলো ডেভেলপ করে। তো আমাদের দেশে সেক্ষেত্রে গত ক্লাসে তোমরা বলছিলাম মনে হয় না, যে একটা ভ্যাকসিন, স্যার কই ব্যাগ। ওই ভ্যাকসিন। সো এখনো জানি না ওটা মার্কেটে অ্যাভেলেবল কিনা, তোমরা জানো কিনা। তো এগুলো হলো রিসার্চের উপরে, কারণ ইউরোপিয়ান কান্ট্রি তারা আমাদের মাছ নিয়ে অতটা রিসার্চ করে না বা তাদের ইন্টারেস্ট নেই। সো এখন আমাদেরকে দেখতে হবে, আমাদের সেই হিসেবে রিসার্চ করে ভ্যাকসিন ডেভেলপ করতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা একটু দেখি যে আমাদের দেখো গ্লোবাল অ্যাকোয়াকালচারের কিন্তু কার্প এবং তেলাপিয়া এটা খুবই মানে ওয়েল এস্টাবলিশড কালচার স্পিসিস। মানে তেলাপিয়া বিশেষ করে যদি দেখো গ্লোবালি মানে অনেক বড় একটা অংশ জুড়ে আছে এবং বিভিন্ন দেশে। কিন্তু এদের ক্ষেত্রে ফিউ ভ্যাকসিন, কার্পের জন্য তোমরা দেখছো মনে হয় 2টা, আর তেলাপিয়ার জন্য একটা মনে হয় আছে, অ্যাভেলেবল খুবই কম। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম গুলো হলো ট্রাউটের ক্ষেত্রে। এবং ডিজিজও সেক্ষেত্রে যারা ট্রাউট, স্যামন ট্রাউটের ডিজিজটাও এখন তারা কন্ট্রোলে নিয়ে আসছে। তো আমাদের এই যে কার্প, তেলাপিয়া এদের ক্ষেত্রে নতুন নতুন ডিজিজও বের হচ্ছে। তো রিসেন্টলি তেলাপিয়ার একটা ভ্যাকসিন ট্রায়াল হয়েছে, কোন দেশে যেন আমি ভুলে গেছি, তোমাদেরকে নেক্সট ক্লাসে ওটা নিয়ে বলবো। তো তেলাপিয়া লেগ ভাইরাসের এগেইনস্টে সম্ভবত ডেভেলপ করার চেষ্টা, মানে ট্রায়াল চলছে এরকম একটা। এখন এই যে ভ্যাকসিন আমরা ডেভেলপ করতে পারি না বা একটু কমপ্লেক্সিটি আছে, কিছু চ্যালেঞ্জিং বিষয় আছে, সেই জন্যই হচ্ছে না। হুম, সেগুলোর উপর ডিপেন্ড করে যে ফিশ, কোন স্পিসিস আমরা ইউজ করতেছি, হ্যাঁ ফিশ স্পিসিস, স্ট্যাটাস অফ দ্য ইমিউন সিস্টেম, যে ওই ফিশের ইমিউন সিস্টেমটা কেমন, প্রোডাকশন সাইকেল, লাইফ স্ট্রি, হ্যাঁ হয় ডিজিজ অকার, ফার্মিং টেকনোলজি, দ্যাট মিনস এটা হ্যান্ডলিং কেমন, মেকানাইজেশন, এনভায়রনমেন্টাল কিছু ইস্যু আছে, টেম্পারেচার, স্যালিনিটি, স্ট্রেস ফ্যাক্টর, নিউট্রিশন এবং কস্ট বেনিফিট, এসব বিষয়গুলোকে মাথায় রেখে করতে হয়। এখন ভ্যাকসিন তো এক্সপেন্সিভ, হুম, এবং সেই জন্য আমরা যদি কম দামে মাছের ক্ষেত্রে ভ্যাকসিন আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে আমাদের সেটা প্রফিটেবল হবে না। সেজন্য আমাদের ক্ষেত্রে সেগুলো এক্সপেন্সিভ ফিশ, সেগুলোতে আমরা টার্গেট করতে পারি। একটা বিষয় হলো গাইডলাইন অন দ্য ইউজ অফ ফিশ ভ্যাকসিনস আর প্রোভাইডেড বাই রেসপন্সিবল ইউজ অফ মেডিসিনস ইন এগ্রিকালচারাল অ্যালায়েন্স। সো এই গাইডলাইনের বিষয়টা একটা বিষয় আছে যে কারা এটা গাইডলাইন করে, রেগুলেটরি অথরিটি কারা, এটা দেখতে হবে। The majority of commercial vaccines include adjuvants and are administered by intraperitoneal injection. এখন অ্যাডজুভেন্ট তোমরা নামটা শুনেছো কিনা? অ্যাডজুভেন্টের নাম শুনেছো? স্যার ভ্যাকসিন করার সময় শুনেছিলাম ফুটতেরা স্যার। অ্যাডজুভেন্টটা হলো এটা একটা মিডিয়া বলতে পারি আমরা, যে ভ্যাকসিনটা আমরা এই স্টেবিলিটির জন্য আমরা কিছু একটা ইউজ করি, এবং সেটাকে আমরা বলি অ্যাডজুভেন্ট। সে বিভিন্ন ধরনের অ্যাডজুভেন্ট হতে পারে, অর্থাৎ ভ্যাকসিনটাকে
এর সাথে কোন একটা মিডিয়ার সাথে অ্যাটাচ করে দেওয়া বা ইন্টাগ্রেটেড করে দেওয়া, যেটা ভ্যাকসিনটা স্টেবিলিটি দেবে। এখন অ্যাডজুভেন্ট ইটসেলফ হ্যাজ সাম ইমিউনোমডুলেটরি ইফেক্টস। তোমাদেরকে আগে ক্লাসে কোন এক ক্লাসে বলেছি যে আমরা কিছু ইমিউনো স্টিমুলেন্টও অ্যাডজুভেন্ট হিসেবে ইউজ করতে পারি, পলিস্যাকারাইড ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এলপিএস নাম বলেছি, যে এলপিএস, পিজিএন, পেপরিওগ্লাইকেন, তারপরে পলিআইসি তোমাদেরকে বলেছি যে পলিআইসি। আর এছাড়াও কিছু পেপটাইড হতে পারে যেগুলো আমরা অ্যাডজুভেন্ট হিসেবে ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি হবে, এই ভ্যাকসিন যে এজেন্ট, হ্যাঁ, সেই ভ্যাকসিন এজেন্টের পাশাপাশি এই মলিকুলগুলো এলপিএস, পেপরিওগ্লাইকেন বা পলিআইসি, এরাও কি করবে, ইমিউনোমডুলেটরি ইফেক্টস থাকবে। সেক্ষেত্রে কি হবে, আমরা আরো বেশি পজিটিভ রেজাল্ট পাবো, পজিটিভ ইফেক্ট আমরা পাবো। তো এটা এখন হলো অ্যাডজুভেন্ট নিয়ে রিসার্চ খুব বেশি নেই। সো আমরা সুইটেবল অ্যাডজুভেন্টের অভাব আছে, মানে এই ল্যাক অফ সুইটেবল অ্যাডজুভেন্টস। এবং অ্যাডমিনিস্ট্রেশন আমরা যেটা বললাম যে মোস্ট কেসে ইন্ট্রাপেরিটোনিয়াল, এবং যেটা ইনজেকশনের মাধ্যমে। সো আমাদের প্রচুর পরিমাণ ফিশকে ইনজেকশন দেওয়া, সেটা একটা এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং। সো এই সব বিষয়গুলোর কারণে একটা মানে ভ্যাকসিনের প্রতি মানুষের বা ফিশের ক্ষেত্রে ইউজ করাটা মানে খুব বেশি মানুষ প্রেফার করে না বা এক্সপেন্সিভ হয়ে যায়। সেই জন্য এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এখন ফিশ স্পিসিস এবং ডিজিজ এর বিষয়গুলো আছে, যে কি কি ডিজিজ আছে সেই ডিজিজ গুলো আইডেন্টিফাই করা, সেই ডিজিজ এজেন্টকে আইডেন্টিফাই করা, তারপরে কোন ফিশের হচ্ছে সেটা আইডেন্টিফাই করা, এসবগুলো বিষয় দেখে আমাদেরকে ভ্যাকসিন ডেভেলপ করতে হবে। তো দেখো, প্যারাসাইটিক ডিজিজের ক্ষেত্রে হতে পারে, যেমন প্যারাসাইট থাকতে পারে স্যামনের ক্ষেত্রে। যেমন সি লাইসের নাম তোমরা শুনেছো কিনা, যে স্যামন এবং ট্রাউটের একটা এটা তো সমুদ্রের ফেজ যেটা থাকে, ম্যারিন ফেজ, ওদেরও আমাদের ইলিশের মতো দুইটা ফেজ, একটা হলো সি ওয়াটার ফেজ আর একটা হলো ফ্রেশ ওয়াটার ফেজ। সি ওয়াটার ফেজে যখন থাকে তখন এদের এক ধরনের লাইস হয়, আমাদের যেমন আছে না, কি বলা হয়, কি জানো, লাউস আছে, উকুন উকুন রোগ আছে না আমাদের কিছু একটা ফিশে, ফ্রেশ ওয়াটার ফিশে। তো সেরকম মেরিন ফিশের ওই স্যামন ট্রাউটের সি লাইস, এদের এই প্রবলেমটা আছে। এবং আরেকটা প্রবলেম হলো এজিডি, হোয়াইট গিল ডিজিজ। গিলে এই প্যারামোভিয়া পেরুরান্স, এটা হোয়াইট গিল ডিজিজ তৈরি করে। সো এদের এগেইনস্টে কিছু ভ্যাকসিন ডেভেলপ করা হয়েছে অলরেডি, আটলান্টিক স্যামন ইন্ডাস্ট্রি তারা এটা ডেভেলপ করেছে, এটার জন্য পাওয়া যায়। বাট ফাঙ্গাস লাইক অর্গানিজমের জন্য এখনো ডেভেলপমেন্ট হয়নি। আর দেয়ার আর নো ভ্যাকসিন ফর অপরচুনিস্টিক ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, যেমন সেপ্রোলেগনিয়া তোমরা জানো, একোনোমাইসিস যেমন আমাদের দেশে সম্ভবত এটার কিছু প্রবলেম আছে, একোনোমাইসিস প্রবলেম হচ্ছে। এই যে এশিয়া প্যাসিফিক রিজিয়নে, অস্ট্রেলিয়াতে এই প্রবলেমটা আছে, ফ্রেশ ওয়াটার এবং ব্রাকিশ ওয়াটার স্পিসিসে এটা হয়। সো এদের ক্ষেত্রে কোনো ভ্যাকসিন নেই। আরো কিছু চ্যালেঞ্জ যেটা আছে, যেটা আমরা বললাম অলরেডি, যে ফিশ স্পিসিস এবং ডিজিজ। আমরা স্পিসিস এবং ডিজিজ তোমাদের আগেই বললাম যে ভ্যাকসিনের টার্গেটটা কি, ভ্যাকসিন কি করে, ভ্যাকসিনটা ইমিউনোমডুলেটরি ইফেক্টস থাকে, অর্থাৎ ইমিউনো সিস্টেমটাকে ইনডিউস করে। এখন আমাদেরকে তো জানতে হবে যে কোন স্পিসিসের ইমিউন সিস্টেমটা কিরকম, এবং আমাদের সেই স্পিসিস যেমন জিনোমটা জানতে হবে, তাই না, সেই জেনেটিক কি বলে ইমিউনোলজি স্টাডি করতে গেলে। তো আমাদের বেশিরভাগ ফিশের এই জানা নেই। সেক্ষেত্রে কোন ধরনের ইমিউনোলজিক্যাল ইম্প্যাক্ট বা ইফেক্টস হবে সেটা আমরা জানি না, যার ফলে আমরা কি ভ্যাকসিনটা ডেভেলপ করতে পারতেছি না। এবং আমাদেরকে বিভিন্ন ডিজিজটাও আমরা আইডেন্টিফাই করতে পারি না, সেই ধরনের টেকনোলজি নেই। তোমরা জানো যে কোন একটা সিমটম দেখে আমরা বলতে পারি না যে এটা কোন ডিজিজ, কি প্রবলেম হচ্ছে। সো আমাদেরকে এটা একটা চ্যালেঞ্জ যে আমাদের এত ফিশ স্পিসিস, তাদের জিনোমটা স্টাডি করা, ইমিউনোলজি স্টাডি করা ডিফিকাল্ট, এবং বিভিন্ন ধরনের নতুন ডিজিজ হচ্ছে, সেই ডিজিজগুলো আইডেন্টিফাই করা, এদের এজেন্ট কি,
এবং কিভাবে সেগুলোকে আমরা সেগুলো এগেইনস্টে ভ্যাকসিন ডেভেলপ করতে পারি সেটা আহ, দেখা। যেমন তোমরা জানো যে WSSD প্রবলেমটা, এবং অনেক লোক সেটা ভ্যাকসিন ডেভেলপ করার চেষ্টা করতেছে, কিন্তু এটা সাকসেসফুল হচ্ছে না, কারণ এটা স্পিসিসটা ডিফারেন্ট, কারণ এটা এই কি বলে ইনভার্টিব্রেট, সো এদের ইমিউনো সিস্টেমটা ডিফারেন্ট। আমাদের এই শিম্প নিয়ে বা প্রন নিয়ে খুব বেশি ইমিউনোলজিক্যাল স্টাডি নেই, এটা একটা প্রবলেম। আর যে এজেন্টটা WSSB, সেটা সেটা নিয়েও আমরা আমরা খুব বেশি জানি না। এখন জানি অনেক কিছু, কিন্তু সেটা সাকসেসফুলি যেটাকে এটার এগেইনস্ট অ্যান্টি ভাইরাল এজেন্ট ডেভেলপ করা সেটা সম্ভব হচ্ছে না। চ্যালেঞ্জ মডেল, এটা একটা প্রবলেম, কারণ হলো তোমরা জানো যে চ্যালেঞ্জ মডেল অর্থাৎ ভ্যাকসিন ডেভেলপ করে চ্যালেঞ্জ স্টাডি করা, সেটা একটা ডিফিকাল্ট প্রবলেম। হ্যাঁ, ডিফিকাল্ট, সেটা একটা দিক। অ্যাডমিনিস্ট্রেটিভ মেথড, যেটা বললাম যে ইন্ট্রাপেরিটিউনিয়াল বা ইন্ট্রামাস্কুলার হচ্ছে এবং এটা এক্সপেন্সিভ। হ্যাঁ, এই কারণে এটা ওরাল ভ্যাকসিন যেটা, ওরাল ভ্যাকসিনটা ডেভেলপ করতে হবে। এবং আরেকটা আছে মিউকোসাল ভ্যাকসিনেশন, তোমরা জানো মিউকাস, অর্থাৎ যেসব এরিয়াতে মিউকাস হয়, স্কিনে হতে পারে, গিলে হতে পারে, তারপরে ইন্টাগুমেন্ট যেটা আর কি হতে পারে, গাটে হতে পারে। হ্যাঁ, তো এগুলো মিউকোসাল ভ্যাকসিনেশনটা ডেভেলপ করা গেলে, যেমন সামহাও যদি আমরা মিউকাসে অর্থাৎ স্কিনে আমরা ট্যাগ করে দিতে পারি ভ্যাকসিন, হ্যাঁ, সেক্ষেত্রে বিশেষ করে বাথিং বা ইমার্শন ভ্যাকসিনেশন যদি আমরা ইউজ করতে পারি, সেটা ডাইরেক্টলি স্কিনে এবং গিলে এবং গাটে কাজ করবে। সো ওইটা ডিজাইন করতে পারলে সেটা ভালো ইফেক্টিভ হবে। আরেকটা বিষয় যেটা বললাম অ্যাডজুভেন্ট, সো অ্যাডজুভেন্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সুইটেবল অ্যাডজুভেন্ট। এটা ডিফিকাল্ট, এটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ অ্যাডজুভেন্ট নিয়ে কাজ করতে হবে। সব অ্যাডজুভেন্ট আবার এই 100 কি বলে ভালোভাবে কাজ করবে না, এফিকেসি একরকম হবে না, তাই না? সেটাও দেখতে হবে। আবার যদি কিছু অ্যাডজুভেন্ট ইটসেলফ, যেটা বললাম ইমিউনোমডুলেটরি, আর ভ্যাকসিনটাও ইমিউনোমডুলেটরি, সো দুইটা মিলিয়ে কিছু আবার ওভার ইন্ডাকশন হয় কিনা, যে সেক্ষেত্রে আবার ইনফ্লামেশন হতে পারে, সেক্ষেত্রে ডিজিজটা কিওর না হয়ে বরং আরো খারাপ অবস্থা হতে পারে। সো এইটা এই জন্য সুইটেবল অ্যাডজুভেন্টটা আইডেন্টিফাই করতে হবে বা ডেভেলপ করতে হবে। এবং আরেকটা হলো ইমিউনো রেসপন্স এবং মার্কার অফ প্রোটেকশন। হ্যাঁ, অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে ভ্যাকসিন দিয়ে আমরা আমাদেরকে, তোমরা জানো যে টি সেল এবং বি সেল এটাকে ইনডিউস করতে হয়। দেন বি সেল থেকে আমরা অ্যান্টিবডি, অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন সেটাকে আমরা প্রডিউস করি। সো ভ্যাকসিন দিয়ে সেটা হচ্ছে কিনা, হ্যাঁ, এবং সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। অর্থাৎ ইমিউনো রেসপন্সটা আমাদের চেক করতে হবে, সেটা আমরা বিভিন্ন টেকনিকের ইউজ করে আমরা দেখতে পারি। সেই কারণে আমাদেরকে কি করতে হবে, ওই ফিশের আমাদের এই ইমিউনোলজিক্যাল প্যারামিটার গুলো জানতে হবে। আচ্ছা, এই হলো আজকে লেকচার মোটামুটি ভাবে। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, যদি না বুঝে থাকো কোনো অংশে। স্যার আমাদের স্যার ইনকোর্স পরীক্ষার ব্যাপারে স্যার কোনো কিছু এখনো ডিসিশন পরীক্ষার ব্যাপারে কোনো ডিসিশন নেই। পরীক্ষার ব্যাপারে কোনো ডিসিশন এখন পর্যন্ত নেই। তো কয়েকদিন আগে একটা যে নোটিশ আসছে, সেটা হলো যে কোনো ইয়ারের বা সেমিস্টারের ক্লাস শেষ হলে পরবর্তী সেমিস্টার বা ইয়ারের শুরু করতে। তো এটা তোমাদের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে না, কারণ তোমরা তো মাস্টার্স, তোমাদের তো পরবর্তী ইয়ার সিস্টেম। ইয়ার নাই। ফোর্থ ইয়ারের ক্ষেত্রেও এটা হয়তো প্রযোজ্য হবে না, জানি না সেটা কি হবে, কারণ ফোর্থ ইয়ার আর মাস্টার দুটো আলাদা ডিগ্রি। হয়তো সেটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এটা কোনো প্রশ্ন? স্যার আগের স্যার হুম, আগের লেকচারে স্যার একটু ওই যে আমরা হার্ড ইমিউনিটি পড়লাম স্যার, ওইটাতে স্যার থ্রেশহোল্ড বলতে স্যার আসলে কোনটা বুঝাইছে স্যার? আসলে ওই যেটা ওই সাইডটাতে যদি একটু যেতে পারতেন স্যার ওখানে। থ্রেশহোল্ড মানে থ্রেশহোল্ড বলতে কি বোঝো এমনি নরমালি? এমনি একটা লিমিট বোঝায় ওখানে, থ্রেশহোল্ড মানে তো। সেই জন্য থ্রেশহোল্ডটা হলো এরকম একটা লিমিট, একটা লেভেল,
যে লেভেল পর্যন্ত আমি ভ্যাকসিন দিলে, অর্থাৎ এটার এজ লিমিটটা হলো পপুলেশন সাইজ। যেমন আমার 1,00,000 লোক আছে একটা কমিউনিটিতে, সেখানে আমি কত পার্সেন্ট লোককে ভ্যাকসিন দিলে পুরা কমিউনিটি প্রোটেকশন পাবে, এটা হলো থ্রেশহোল্ড। অর্থাৎ এই পার্সেন্টেজ 70%, 80%, এই পার্সেন্টেজ লোককে ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা, আজকের লেকচারের উপর আগের লেকচার আর কারো কোনো কোশ্চেন? জয়ন্ত, জি না স্যার, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এখন আপাতত নাই। এখন মাথায় কাজ করতেছে না, না? জি সুবিধা নাই। সঙ্গীতা, না স্যার, বুঝো নাই কিছু? স্যার স্যার বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন যদি না থাকে। সৌরভ মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো। আর ও শোনো, তোমাদের নেক্সট ক্লাসটা নেব না, নেক্সট উইক। আমি আজকেও আসলে আপাতত এক হিসেবে ছুটিতেই ছিলাম, তারপরে ভালো আজকে নেই, না হলে 2টা ক্লাস হলে 1 মাসের মতো ছুটি হয়ে যায়। তো নেক্সট মনে হয় তোমাদের রবিবার হলো 18 তারিখ সম্ভবত, যতদূর মনে পড়ে। নেক্সট রবিবারে, পরের রবিবারে ক্লাস নেব, ঠিক আছে? জি স্যার। ওকে, ভালো থেকো। স্যার আপনি ভালো থাকবেন। আচ্ছা।